পাখিটি আমাকে ডেকে বলল তার ডানার জখম, বলল যে কিভাবে তার পালকে সংসার পোড়া ছ্যাঁকা, কিভাবে পায়ের মধ্যে ফুটো করে ঢুকে এলো চেন, ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটতে গিয়ে ঠোঁটের জখম। দেখালো বাইরে থেকে আমি নিজ ওষ্ঠ থেকে ওম দিলাম। খাঁচার দরজা খুলে তাকে বাঁচবি যদি আয় বলে বার করে এনে রাখলাম আর একটা খাঁচায়। সেখানে দুজনে বন্দি পরস্পর দোষারোপ করি। দোষারোপ করতে করতে বৃষ্টি আসে, সন্ধে হয়ে যায়। আমার ভীষণ প্রিয় কবি জয় গোস্বামীর পাখিটি আমাকে ডেকে কবিতা দিয়ে শুরু করছি আজকের কেওয়াই স্টিল সকাল 24। শুভ সকাল সবাইকে। আজ সোমবার 14 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 29 জুলাই 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। আজ কেওয়াই স্টিল সকাল 24-এর শুরুতেই সংবাদ শিরোনাম পড়ছি সমকাল, অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস। প্রধান সংবাদ শিরোনাম: গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না, উচ্চ আদালতের নির্দেশনা। ভুক্তভোগীর আইনজীবী ও স্বজনের অভিযোগ, রিমান্ডে চলছে নির্যাতন, আদালতকে জানিয়েও মিলছে না প্রতিকার। এদিকে আস্থা ও বিশ্বাসে বড় ধরনের ফাটল ধরেছে বলছেন স্বাধীনতার পর 53 বছরে বাংলাদেশের সংকটাপন্ন অবস্থার কথা বলা হচ্ছে এখানে। এখন অর্থনীতির সংকট নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক। কোটা আন্দোলন প্রসঙ্গ, কোটা আন্দোলনে ছদ্মবেশে ঢুকেছে জামায়াত শিবির। প্রধানমন্ত্রী বললেন আবু সাইদ সহ নিহত 34 জনের পরিবারকে সহায়তা। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন, চিকিৎসার আশ্বাস। ঢাকার 43 এলাকায় চিরুনি অভিযান এবং বলা হচ্ছে ডিবি অফিস থেকে ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। যদিও আত্মগোপনে থাকা সমন্বয়করা বলছেন চাপ দিয়ে বক্তব্য নেওয়া হয়েছে, আন্দোলন চলবে। ডিবি অফিসের সেই ভিডিও বার্তার আন্দোলন প্রত্যাহারের ঘোষণার একটি ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, চলুন দেখে আসি সেটি। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। নিহত 113 জন কম বয়সী, শিক্ষার্থী 45। 150 মৃত্যুর বিশ্লেষণ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী এবং শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। সংখ্যাটি উল্লেখ করা হয়েছে 4 থেকে 17 বছর বয়সী 19 জন, 18 থেকে 29 বছর বয়সী 94 জন, 30 থেকে 39 বছর বয়সী 21 জন, 40 বা এর বেশি 16 জন। আর তার পাশে পেশাজীবী যারা আছেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল। ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 জন সমন্বয়কের। এখন পর্যন্ত 147 মৃত্যুর তথ্য পেয়েছে সরকার। আহত 6,703 জন। ঢাকার 31 হাসপাতালের তথ্য। এবারে পড়ছি দৈনিক কালের কণ্ঠ, আংশিক নয় পুরো সত্য। কালের কণ্ঠে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে যে শিরোনামটি করা হয়েছে, নির্দলীয় নয় শীর্ষ নেতৃত্বে ছাত্র শক্তির নেতারা। বলা হচ্ছে আন্দোলনের সমন্বয়কদের প্রথম 10 জনের মধ্যে 5 জন ছাত্র শক্তির শীর্ষ পর্যায়ের নেতা। ছাত্র শক্তির সদস্য সচিব নাহিদ 1 নম্বর সমন্বয়ক,
যুগ্ম সদস্য সচিব গালিব সাবি প্রবীর সমন্বয়ক। এদিকে ৯ দিনে ৭,০০০ গ্রেপ্তার। রিজভী পারওয়ার নূর সহ ৮ জন ৫ দিনের রিমান্ডে কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক ডিবি হেফাজতে। অর্থনীতির ক্ষতি ১.৫ লাখ কোটি টাকা, ফরেন চেম্বারের হিসাব। পড়ছিলাম কালের কণ্ঠ। এবারে চলমান পরিস্থিতির সার্বিক খবরাখবর জানাবো। ইন্টারনেট বন্ধ থাকা এবং কারফিউ চলাকালীন সময়ে বিভিন্ন শহর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো। চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। আমাদের সহকর্মী আহসান সাদিক আছেন, তার কাছ থেকে জানবো সার্বিক তথ্য। সাদিক, শুভ সকাল জানাই আপনাকে। নারায়ণগঞ্জে কারফিউ সারা দেশেই চলছে, নারায়ণগঞ্জের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সেখানে কলকারখানাগুলো চললো কিনা বা কি অবস্থা, আসলে জনজীবনের অসন্তোষ কতখানি বা কি পরিস্থিতি, এখন কতখানি সুস্থ অবস্থায় আছে নারায়ণগঞ্জের জনজীবন? শুভ সকাল তাসনুবা। কারফিউর কিন্তু এখনও চলমান রয়েছে নারায়ণগঞ্জে। যদিও বা কারফিউয়ের সময়টি 11 ঘন্টা শিথিল করা হয়েছে, তো এই শিথিল সময়টিতে বা শিথিলের বাইরের সময়ের অবস্থা যদি জানাই যে নারায়ণগঞ্জের কিন্তু যে শিল্প কলকারখানা, যেটি বলছিলেন আপনি যে নারায়ণগঞ্জ হচ্ছে কি শিল্পাঞ্চল, এখানে প্রচুর শিল্প কলকারখানা এবং বিশেষ করে পোশাক কারখানাগুলি রয়েছে। তো এই কারফিউর ভিতরে কিন্তু পোশাক কারখানা নিয়ম অনুযায়ী কিন্তু চলছে এবং এখানে কিন্তু 20,000-এর প্রতি যে বিসিক এলাকার ভিতরে যে শ্রমিক রয়েছে তাদেরকে আসলে নিয়ম মতোই কিন্তু আসলে কলকারখানায় প্রবেশ করতে দেখা যাচ্ছে। এবং সেই সাথে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা নারায়ণগঞ্জের যে লিঙ্ক রোড রয়েছে এই সকল স্থানে কিন্তু যে স্বাভাবিক নিয়ম মতোই কিন্তু আগের চিত্রে গণপরিবহনগুলি চলছে এবং সেই সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল বা তদারকি যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকানোর জন্য সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো বাজারের পরিস্থিতি যদি একটু সেই সাথে জানাই তাহলে কিন্তু চলমান পরিস্থিতির কারণে কিন্তু বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আর এদিকে যদিও ইন্টারনেট সেবা কিন্তু চালু করা হলো নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইন্টারনেটের কিন্তু যে সংযোগ সেটি কিন্তু একটু ধীর গতিতে রয়েছে। তো এই ক্ষেত্রে যে সাধারণ জনগণ বা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই সেবাটির উপর কিন্তু জোর দেওয়ার জন্য সরকারকে কিন্তু দাবি জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় যে গ্রেপ্তারের ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রেপ্তারে হয়রানির একটি অভিযোগ কিন্তু আমরা গত 2 দিনে কিন্তু নারায়ণগঞ্জে বেশ কয়েকটিতে স্থানে দেখতে পাচ্ছি। এবং মোট 27টি মামলা হয়েছে এখন পর্যন্ত এবং এই 27টি মামলায় 512 জনকে কিন্তু পুলিশ আটক করেছে এ পর্যন্ত। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। জি সাদিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি আহসান সাদিকের কাছ থেকে জানছিলাম। কলকারখানাগুলো খুলেছে এরই মধ্যে কারফিউ চলাকালীন সময়েও, এবং তার পাশাপাশি এখন জনজীবন কিছুটা স্বাভাবিক। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেফতার। রাজধানীতে গতকাল পর্যন্ত 229 মামলায় 2764 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হালাল করতে জেদাজেদি কাম্য নয় বলছে হাইকোর্ট। অন্য প্রসঙ্গ, ফাইয়াজকে পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে। শিশু হাসনাতুল ইসলাম ফাইয়াজ ঢাকা কলেজের শিক্ষার্থী, বয়স 17 বছর 3 মাস। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার করে পাঠানো হয় 7 দিনের রিমান্ডে। খুনিদের খুঁজে শাস্তি দেব বললেন প্রধানমন্ত্রী। রংপুরের সাইদসহ নিহত 34 জনের পরিবার গণভবনে। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি স্বজন হারাদের। ওবায়দুল কাদের বলছেন, কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। চলে যাচ্ছি সর্বশেষ পত্রিকা বণিক বার্তায়। বণিক বার্তা তথ্যে অগ্রগতি। মেট্রো রেল প্রসঙ্গ। মেট্রো রেলের আনুষ্ঠানিক ক্ষতির হিসাব এখনও শুরু হয়নি। মিরপুর 10 নম্বর গোল চত্বরে আগুনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের ভায়াডাক্টের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। 10 দিন পর সীমিত আকারে মোবাইল ইন্টারনেট চালু, বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। 2 সপ্তাহ ধরে বন্ধ সাক্ষাৎকার, স্কলারশিপ ও ভিসা নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র গমন ইচ্ছুক সহস্রাধিক শিক্ষার্থী। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। চলুন এবারে দেখে নেওয়া যাক আবহাওয়ার তথ্য। জানাবো গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস।
ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২, সর্বনিম্ন ২৮। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭, সর্বনিম্ন ২৭.৮। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬, সর্বনিম্ন ২৭.৩। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬, সর্বনিম্ন ২৭.৪। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সারাদিন সারা দেশে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, তাই যারা এই পরিকল্পনা নিয়ে বেরোচ্ছেন কাজের, তারা সাবধানে এবং সচেতনভাবে বের হবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিশ্ব বাঘ দিবস আজ। বাংলাদেশের জরিপে বাঘ নিয়ে সার্বিক খবরাখবর, বাঘের সংখ্যা বাড়লো কিনা কিংবা কমলো কিনা, এবং সব মিলিয়ে আসলে বাঘের পরিস্থিতি জানবো আমরা। চলুন জেনে আসি, দেখে আসি একটি প্রতিবেদন। ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয় সুন্দরবনে বাঘশুমারি। এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় ৪ মাস আগে। এখন চলছে বিশ্লেষণ। এবারের শুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে, বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে ১৬৪টি বাঘ। ২০১৮ সালের শুমারিতে বনে বাঘ ছিল ১১৪টি। ২০১৫ এবং ২০১৮ সালে খুলনা রেঞ্জের একেবারেই বাঘের ছবি আমরা পাইনি। হ্যাঁ, 2টা বা 3টা এরকম বাঘের ছবি পেয়েছিলাম। কিন্তু এবার আমরা শরণখোলা রেঞ্জ, চাঁদপাই রেঞ্জ, সাতক্ষীরা রেঞ্জের মতোই খুলনা রেঞ্জেও বাঘের ছবি পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অভিঘাতটা সুন্দরবনের উপরে এসে পড়েছে, সেজন্য বাঘের জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশটা বাঘ পাচ্ছে না। লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা, বিশেষ করে হরিণ এবং শূকর, যেগুলো বাঘের প্রধান খাবার, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। বন বিভাগ বলছে, বাঘের সংখ্যা যাতে আরও বাড়ে সেজন্য তৎপর তারা। অভয়ারণ্যগুলিতে বাঘের কিল্লা করি, তারপরে বাঘের বাচ্চাগুলিকে বাঁচায় রাখতে সক্ষম হই এবং আমাদের শিকার প্রাণীকে হরিণ শিকার বন্ধ করতে পারি, একদম জিরো টলারেন্সে নিয়ে এসে এটা মানে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের ধারণ ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারবো। বাঘশুমারির ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসে। তখন জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। এই ছিল বাঘ দিবসের আপডেট। প্রিয় দর্শক, কিউএসটির সকাল 24 চলছে, সাথেই থাকুন, বিরতির পর ফিরছে। আমন্ত্রণ আরও একবার, দেখছেন কিউএসটির সকাল 24 অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনফা মোহনা। জানাচ্ছিলাম আজ বাঘ দিবস এবং বাঘের খবরাখবর জানছিলাম আমরা। বাঘের কথা বললেই সেই প্রাসঙ্গিকভাবে হরিণের কথা চলে আসে। তো এবারে চলুন একটু হরিণের খবরাখবর জেনে আসা যাক। হরিণ পালনে সফল বরিশালের এক খামারি সুন্দরবনে হরিণ পালন করছেন প্রত্যন্ত অঞ্চলে। প্রতিদিনই দেখতে ভিড় করেন স্থানীয়রা। তবে হরিণের খামার শুধু বংশ বিস্তারের জন্য করা যাবে বলে জানান বন কর্মকর্তারা। বলছেন, এর অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউসার হোসেন রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের হরিণ বাস করছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে। শখের বশে গড়ে তোলা বাকেরগঞ্জের শিয়ালখনি গ্রামের এই হরিণ খামারের নাম চন্দ্রবিন্দু।
5 বছর আগে 6টি হরিণ নিয়ে শুরু করা খামারটিতে এখন আছে 17টি হরিণ। বাণিজ্যিক খামার নয় বলে জানান কর্তৃপক্ষ। এখানে 4-5 বছর পর্যন্ত হরিণ পালা হয়। প্রথম 4টা হরিণ ছিল, এখন 4টা হরিণ এখানে 18টা হয়েছে। এই কিছুদিন আগে একটা হরিণ মারা গেছে। বুটের ডাল খাওয়াই, বসি খাওয়াই, এরপর শাকসবজি খাওয়াই, পাতা ফারিয়ে দিই, ঘাস দিই, আর যখন যেটা দেন তখনই খায় ওরা। কাজের ফাঁকে হরিণ দেখতে আসেন গ্রামের সাধারণ মানুষ আর কিশোর কিশোরীরা। আমরা তো কোনো সময় সুন্দরবন যাইনি বা আশা করি কোনো সময় যাবো নাকি, তার জন্য এই জায়গায় দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর আমার মতন অনেকজন এই দেখে যে হরিণের খোঁজ পেয়ে আমরা এখানে এসেছি হরিণ দেখতে, আর এখানে অনেক লোক আসে হরিণ দেখতে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, ছুটি ঈদে কোরবানিতে ছুটি পায়, তখন দেখতে আসে এখানে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ও দ্রুত বংশবিস্তার করায় হরিণ পালন সহজ বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ঘাস, লতাপাতা এবং এর সাথে যদি অল্প কিছু ভুসি দিয়ে দেন তাহলেই চলে। অনেকটা ছাগল যেভাবে আমরা লালন পালন করি, খাদ্য ধরনটা সে একরকমই। আর এদের প্রজনন হলো বছরে 2 বার বাচ্চা দেয়, একটি করেই বাচ্চা দেয়। আর রোগব্যাধির ব্যাপারে যদি বলেন তো রোগব্যাধি এরা আসলে যেহেতু বন্যপ্রাণী, রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি। মাংস খাওয়া বা বিক্রির জন্য নয়, শুধুমাত্র বংশ বিস্তারের জন্য হরিণ খামারের লাইসেন্স দেওয়া হয় বলে দাবি বন কর্মকর্তার। বলছেন এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাংস খাওয়ার জন্য বা মাংস বিক্রি করার জন্য হরিণ লালন পালনের জন্য লাইসেন্স দেওয়া হয় না। এটা শুধুমাত্র খামারের ক্ষেত্রে, বংশ বিস্তারের ক্ষেত্রে এই লাইসেন্সটা প্রদান করা হয়। বন্যপ্রাণী অধিদপ্তরের লাইসেন্স নিয়ে যে কোনো ব্যক্তি হরিণ লালন পালন করতে পারবে, তবে এই ক্ষেত্রে মানতে হবে বিধিবিধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জন্মদিনের শুভেচ্ছায়। প্রিয় দর্শক, আজ যাদের যাদের জন্মদিন, যারা দেখছেন সকাল 24, তাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। এবারে জানবো পৃথিবীর বিখ্যাত স্মরণীয় যারা, তাদের কাদের কাদের জন্মদিন। 1841 সালের এই দিনে জন্মগ্রহণ করেন হেনরি ফাউল। আধুনিক ব্যবস্থাপনা জনক কিংবা প্রশাসনিক ব্যবস্থাপনার জনক হিসেবে তাকে গণ্য করা হয়। তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের সাধারণ তত্ত্বের উন্নয়ন সাধন করেছেন। আধুনিক ব্যবস্থাপনার ধারণায় তিনি সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। 1869 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার নিউটন বুথ টার্কিংটন। তিনি দ্য ম্যাগনিফিসেন্ট অ্যাম্বারসন্স ও অ্যালিস অ্যাডামস উপন্যাসের জন্য সর্বাধিক পরিচিত। মাত্র 3 জন ঔপন্যাসিকের একজন যিনি একাধিকবার কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার অর্জন করেছেন। তিনি অটোমোবাইলের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1888 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক দীনেশ রঞ্জন দাশ, প্রখ্যাত কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক। প্রচলিত প্রথার বাইরে গিয়ে একটি নতুন ধারা সৃষ্টি করে এই বাংলা সাহিত্যে সেই যুগ কল্লোল যুগ আখ্যা লাভ করে। পত্রিকা সম্পাদনার পাশাপাশি তিনি কয়েকটি গ্রন্থও লিখেছেন। 1935 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, অভিনেতা, আবৃত্তিকার, পরিচালক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক। মুজিবনগর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সালেহ আহমেদ ছদ্মনামে বাংলা সংবাদ পাঠ করতেন। তিনি 21 পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। 1959 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত। 1981 সালে রকি চলচ্চিত্রে অভিষেকের পর 180-র বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। প্রণয়ধর্মী থেকে শুরু করে হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে সফলতা অর্জন করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রসমূহের মধ্যে খলনায়ক, বাস্তব, মুন্না ভাই MBBS, KGF চ্যাপ্টার 2 অন্যতম। পরিযায়ী পাখিদের অভয়ারণ্য চীনের চংমিং দংতান ন্যাশনাল নেচার রিজার্ভকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। পরিযায়ী পাখিদের সংরক্ষণ, বংশবৃদ্ধি ও বিলুপ্তির হাত থেকে বাঁচাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে অনায়াসে বিচরণ প্রায় 300 প্রজাতির পরিযায়ী পাখির। চলুন দেখে আসি এনে একটি প্রতিবেদন। চীনের পূর্বাঞ্চলে পরিযায়ী পাখিদের অভয়ারণ্য চংমিং দংতান ন্যাশনাল নেচার রিজার্ভ।
বছরের বিভিন্ন সময়ে এখানে নানা প্রজাতির পাখির আনাগোনা। বর্তমানে এখানে রয়েছে ৩০০ প্রজাতির অতিথি পাখি। বিশ্বে যখন পরিযায়ী পাখিদের সংখ্যা দিন দিন কমছে, সেখানে যেন ভিন্ন নজির চীনের এই ন্যাশনাল নেচার রিজার্ভের। পাখিদের বংশবৃদ্ধি ও বিলুপ্তির হাত থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাকৃতিক অভয়ারণ্যের বিভিন্ন জায়গায় পাখিদের বিচরণ পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে ক্যামেরা। তারা যেন অনায়াসেই সেখানে থাকতে পারে সে বিষয়েও লক্ষ্য রাখছে সংশ্লিষ্টরা। মৌসুম ভেদে এখানে আসা পাখিদের জন্য ভিন্নভাবে বাসা বানানো হয়। গ্রীষ্মকালীন পরিযায়ীদের জন্য একরকম, শীতকালে আবার আরেক রকম ভাবে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সম্প্রতি চংমিং দংতান ন্যাশনাল নেচার রিজার্ভ জায়গা করে নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইউনেস্কোর এক বৈঠকে এই অভয়ারণ্যকে বিশ্ব ঐতিহ্যে স্থান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিযায়ী পাখিদের অন্যতম রুট হিসেবে ভূমিকা রাখছে। রাখি জেসমিন, চ্যানেল 24। ভিনসেন্ট ভ্যান গগের আঁকা সবচেয়ে দামি ছবিটির নাম পোর্ট্রেট অফ ডক্টর গ্যাজেট। যদিও তর্ক সাপেক্ষে তার সবচেয়ে দামি ছবির নাম স্টারি নাইট। বলা হয় 1888 সালে নিজের কান কাটা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি, আর সেই সময় একটি আশ্রমে আশ্রয় নেন। সেই আশ্রমে রাতের বেলা তার রুম থেকে জানালার যে দৃশ্যটি তিনি দেখতে পান, সেটি স্টারি নাইট। প্রিয় দর্শক, ভিনসেন্ট তার জীবনে ছবি এঁকেছেন প্রায় 2100টি। আজ এই বিশ্ববরেণ্য চিত্রকরের মৃত্যুবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের কেওয়াই স্টিল সকাল 24। ভালো থাকুন সবাই, দেখা হোক আবারও। শুভ সকাল আরও একবার।